আপনারা যারা যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এবং সামনে আরপিএফের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে কিন্তু এই জটিল সুদ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে কমপক্ষে 2 থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এখন অনেকে কিন্তু জটিল সুদ অধ্যায়ের অঙ্ক দেখলে স্কিপ করে দেন, কিন্তু জটিল সুদ অধ্যায়ের অঙ্ক অতটাও কঠিন না। আপনারা প্র্যাকটিস করেন না, কনসেপ্ট বোঝেন না, তার জন্য আপনাদের ছেড়ে দিতে হয়। ভাবেন যে সূত্র মনে রাখা অসম্ভব, সূত্র দিয়ে করতে হবে, এর কোনো মানে নেই। আপনি যদি কনসেপ্ট জানেন বা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সূত্র ছাড়াই 90% অঙ্ক সলভ করা সম্ভব। সূত্র হয়তো 10% অঙ্কর ক্ষেত্রে লাগে। তাই আপনাদের আজকের এই ভিডিওতে জটিল সুদ অধ্যায়ের উপরে এমন একটি দারুণ কনসেপ্ট শেখাতে চলেছি যার দ্বারা আপনি শুধু জটিল সুদ কেন, সরল সুদের অঙ্কও করতে পারবেন। এই জটিল সুদ অধ্যায়ের যে কনসেপ্টটা আপনাদের শেখাতে চলেছি এর মাধ্যমে আপনারা সরল সুদ, জটিল সুদ দুটোই শিখতে পারবেন। আবার সরল সুদ ও জটিল সুদ মিলে যে অঙ্ক আসে সেই সম্পর্কেও ভালোভাবে শিখতে পারবেন। তাহলে বেশি দেরি করছি না, চলুন শুরু করা যাক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখবেন, কারণ কোনো কিছু শিখতে গেলে একটু সময় দিতে হবে বন্ধুরা। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমরা লিখে নিয়েছি যে জটিল সুদের মধ্যে কি থাকে, সরল সুদ থাকে আর তার সাথে সাথে থাকে জটিল সুদ। সরল সুদ মানে কি জানি আমরা? সরল সুদ মানে দেখুন লিখে নিয়েছি যে সরল সুদ মানে হচ্ছে আসল থেকে প্রাপ্ত সুদ। মানে ব্যাংকে যেই টাকা আপনি রাখবেন আসল, সেই টাকা থেকে শুধু যেই সুদটা দেবে সেটাকে বলা হয় শুধু আসল থেকে প্রাপ্ত সুদ বা সরল সুদ। ওটার নাম হচ্ছে শুধু সরল সুদ বা আসল থেকে প্রাপ্ত সুদ। আর জটিল সুদটা কি না, জটিল সুদ হচ্ছে আপনি যেই টাকাটা আসল হিসেবে রেখেছেন সেই টাকার থেকে একটা সুদ পাচ্ছেন, এইবার আসল থেকে প্রাপ্ত সুদ, সেই সুদটাও যখন আবার আসলে পরিণত হয়ে যায় তখন ওই সুদের উপরেও একটা সুদ দেয়। তাহলে এক কথায় বলতে গেলে যে জটিল সুদ মানে হচ্ছে আসল থেকে প্রাপ্ত সুদ আবার সুদের সুদ। তার জন্য এখানে লিখেছি যে আসল প্লাস সুদের থেকে প্রাপ্ত সুদ। তাহলে সরল সুদ কি, শুধু আসল থেকে পাই, আর জটিল সুদ কি, আসল থেকে তো পাবোই প্লাস সুদের সুদও পাবো। এটুকু বুঝতে পারলেন? এবার কিছু উদাহরণ নিয়ে প্রশ্নগুলো আমরা তৈরি করার চেষ্টা করি এবং নিজে নিজে সমাধান করার চেষ্টা করি। তো এবার আমরা একটা উদাহরণ নিয়ে নিয়েছি। এই উদাহরণের মাধ্যমে জটিল সুদ ও সরল সুদ মিলিত যত রকমের প্রশ্ন হয় সেগুলো স্টেপ বাই স্টেপ শিখব। তো দেখুন এখানে আমরা কি করেছি, প্রিন্সিপাল মানে যেটাকে বলা হয় আসল, আসল নিয়েছি 10,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট নিয়েছি 10%। 10% মানে হচ্ছে কি না, 100 টাকায় সুদ 10 টাকা। তাহলে আমরা সবার প্রথম সরল সুদ বুঝবো, তারপরে জটিল সুদ বুঝবো। তো মনে করুন আপনি ব্যাংকে 10,000 টাকা রেখেছেন, এই 10,000 টাকাই আপনাকে 10% করে সুদ দেবে। তো আপনি যদি এই 10,000 টাকা 1 বছরের জন্য রাখেন তাহলে আপনাকে কত টাকা সুদ দেবে? 10,000 টাকার 10% অর্থাৎ 1,000 টাকা। তো আপনি যদি 1 বছরের জন্য না রেখে 2 বছরের জন্য রাখেন তাহলে কত দেবে? তাহলে আপনি আরও 1,000 টাকা পাবেন। এটা যদি আপনি 3 বছরের জন্য রাখেন তাহলে 3 বছরে কি হবে, আরও 1,000 টাকা পাবেন। তাহলে আপনি এতক্ষণ কি পেলেন? আসল থেকে সুদ পেলেন, মানে এটাকে বলা হয় সরল সুদ। এগুলো সব কি সরল সুদ। প্রথম বছরে 1,000 টাকা, দ্বিতীয় বছরে 1,000 টাকা, তৃতীয় বছরে 1,000 টাকা। এটা যেহেতু শুধু আসল থেকে পাচ্ছি তাহলে এটাকে আমি নাম দিলাম সরল সুদ। এইবার আসি জটিল সুদ। জটিল সুদ মানে হচ্ছে সুদের সুদ। তো একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি যেই প্রথম বছর 1,000 টাকাটা সুদ পেয়েছেন, সেই 1,000 টাকা যদি আপনি না তোলেন, পরবর্তী এই 2 বছরের জন্য যদি আপনি ফেলে রাখেন তাহলে তো আপনার এই 1,000 টাকাটা আসল টাকায় পরিণত হয়ে যাবে, তাই না? আর আসল টাকায় পরিণত হওয়া মানে এই 1,000 টাকার উপরে একটা ইন্টারেস্ট আপনি পরবর্তী 2 বছর পাবেন, তাই তো? তাহলে কত টাকা পাবেন? তাহলে পরবর্তী 2 বছর আপনি পাবেন 1,000 টাকার 10% মানে 100 টাকা পাবেন, 100 টাকা পাবেন। তাহলে এই 100 টাকা কোন টাকা থেকে পেলাম? প্রথম বছর যেই সুদটা পেয়েছিলাম সেই সুদ। আচ্ছা, প্রথম বছরের সুদটা থেকে প্রাপ্ত সুদ আমি পরবর্তী 2 বছর লিখে নিয়েছি, তার মানে এই প্রথম বছরের সুদ আর লিখবো না।
এইবার আসি দ্বিতীয় বছরে কত টাকা সুদ হয়েছে। দ্বিতীয় বছরে সুদ হয়েছে মোট 1000 টাকা আর 100 টাকা, মানে 1100 টাকা। তাহলে এই 1100 টাকার 10% কত? 1100 টাকার 10% হয়ে যাচ্ছে 110 টাকা। তাহলে এই 1100 টাকার 10% সুদটা আবার পাবো কোন বছরে গিয়ে? না, তৃতীয় বছরে গিয়ে। তাহলে 110। তাহলে এটা 2 বছরের হিসাব হলো। 2 বছর থেকে তৃতীয় বছরের সুদটা পেয়ে গেলাম। 2 বছরের সুদটা, 2 নম্বর বছরের সুদটা 3 নম্বর বছরে এসে পেলাম। এখন 3 নম্বরের পরে যদি 4 নম্বর বছর থাকতো, তাহলে এই 3 নম্বর বছর থেকে যেই সুদটা হতো সেটা আবার 4 নম্বর বছরে গিয়ে লিখতাম। কিন্তু যেহেতু 4 নম্বর বছর নেই, আমরা 3 বছর নিয়ে কাজ করছি, তাই এখানে আমাদের হিসাব শেষ। এবার কোনটার কি নাম আমরা একটু ভালো করে বুঝে নিই। তো এখানে আমাদের যে এখান থেকে একটা যদি দাগ দিই, তাহলে বাঁদিকে যা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো, বাঁদিকের এই সংখ্যাগুলো সব কি সরল সুদ, মানে আসল থেকে প্রাপ্ত সুদ 3000 টাকা। আর ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছি এখন, এই ডান দিকে হচ্ছে কি, এটা হচ্ছে সুদের সুদ। কত টাকা? 310 টাকা। তাহলে এই সরল সুদ আর সুদের সুদ মিলিয়েই হয়ে যায় জটিল সুদ। কত? 3310 টাকা। তাহলে এখানে যদি বলা হয় যে 10,000 টাকার 10% হারে 3 বছরের জটিল সুদ কত, তাহলে উত্তর হয়ে যাবে 3310। যদি বলা হয় 10,000 টাকার 10% হারে সরল সুদ কত 3 বছরের, তাহলে কত হয়ে যাবে? এই যে 3000 টাকা। আবার যদি বলে যে সরল সুদ ও জটিল সুদের পার্থক্য কত, 10,000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য কত, তাহলে দেখুন এই আমরা জানি যে এখান থেকে একটা দাগ দিলে ডান দিকে যা দেখতে পাই সেটা হচ্ছে সুদের সুদ বা সরল সুদ ও জটিল সুদের পার্থক্য। তাহলে এখানে আমি কত দেখতে পাচ্ছি? 310 টাকা। তাহলে 310 টাকাই হয়ে যাবে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য। আশা করি বোঝাতে পারলাম। তো এটা আপনারা যদি বুঝতে না পারেন, আবার ভিডিওটি শুরু থেকে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি। তো দেখুন 1 নম্বর প্রশ্নে বলেছে বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে। তো আসল কত? আসল হচ্ছে 10,000। যেটা আমরা উদাহরণে নিয়ে করেছি সেটাই প্রশ্নের রূপে দিয়ে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত? না 10%। কত বছরের জন্য বলেছে? না 3 বছর। তাহলে এখানে 3 বছর নিয়ে হিসাব করতে হবে। আচ্ছা, 1 বছর, 2 বছর, 3 বছর। আচ্ছা, এটা যদি সরল সুদের অঙ্ক হতো তাহলে 10% করে প্রত্যেক বছর পেতো। 10,000 টাকার 10%, তাহলে 10,000 টাকার 10% কত টাকা? 1,000, 1,000, 1,000। এবার যেহেতু এটা জটিল সুদের অঙ্ক, তাহলে প্রথম বছরের থেকে যে সুদটা পেয়েছি সেই সুদের একটা ইন্টারেস্ট আমরা পরবর্তী 2 বছর পাবো। কত টাকা? 1,000 টাকার 10% 100 টাকা পাবো। আবার তৃতীয় বছরে গিয়েও 100 টাকা পাবো। এইবার দ্বিতীয় বছরে গিয়ে যে সুদটা হচ্ছে সেই সুদটার একটা ইন্টারেস্ট আমরা কি পাচ্ছি তৃতীয় বছরে। তো দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত হয়েছে মোট? 1,000 আর 100 মানে 1100। 1100 টাকার 10% কত? 110। তাহলে আমাদের হিসাব এখানে শেষ। যেহেতু 3 নম্বর বছরে গিয়ে টাকাটা উইথড্র করে নিচ্ছি, তাহলে এই বছর এখানে শেষ। এবার আমরা দেখি যোগ করে যে এখানে কত হচ্ছে? 3,000 টাকা প্লাস 100, 100, 200, 200 আর 110, 310। তাহলে 310। তাহলে মোট সুদ হয়ে যাচ্ছে কত? 3310। আর এখানে বলেছে সুদ আসল, তাহলে আসলটা কত? 10,000। তাহলে এর সাথে 10,000 যোগ করে দিলে হবে কত? 13310। অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর, বা 13310 অপশান ডিতে আছে। নেক্সট প্রশ্নে বলেছে বার্ষিক 4% জটিল সুদে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে যখন জটিল সুদ ত্রৈমাসিক, মানে 3 মাস অন্তর হিসাব করছে। তাহলে 3 মাস অন্তর যদি হিসাব করা হয়, তাহলে 12 মাসে কবার হিসাব করা হবে? আমরা জানি 12 মাসে 4 বার হিসাব করা হবে। তাহলে সুদের হারটাও 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে যেহেতু সুদের হার 4% বলেছে, তাহলে 4%কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 1%। তাহলে এখানে আমার 1% নিয়ে হিসাব করতে হবে। মনে রাখতে হবে বছরে যতবার হিসাব করবে পার্সেন্টেজটাও ঠিক তত ভাগে ভাগ হবে। যেহেতু বছরে 4 বার হিসাব করছে, কোয়ার্টারলি মানে 4 বার হিসাব করছে, আর এখানে বলেছে ত্রৈমাসিক মানে ত্রৈমাসিক অনুসারে, মানে 3 মাস অন্তর হিসাব করছে, তাই না? তাহলে 3 মাস অন্তর হিসাব করলে হিসাব হবে কতবার? 4 বার। আর 4 বার হিসাব হবে মানে সুদের হারটাও 4 ভাগে ভাগ হবে। তাহলে 1% সুদের হার। এবার প্রশ্নে যাই। প্রশ্নে বলেছে কি
না, প্রশ্নে বলেছে যে আসল টাকা 10,000 টাকা, আসল টাকা কত? 10,000 টাকা প্রিন্সিপাল। কতবার হিসাব হবে? যেহেতু 9 মাসের হিসাব বলেছে, তাহলে 3 মাস অন্তর হিসাব করলে 9 মাসকে কত ভাগে ভাগ করা যাবে? 3 ভাগে। তাহলে 1 2 3, যেহেতু 3 বার হিসাব হবে, 3 3 9, 9 মাসে হিসাব হলে 3 মাস অন্তর যদি হিসাব হয় তাহলে 9 মাসে কবার হিসাব হবে? 3 বার। এবার বলেছে সুদের হার কত? 1%। সুদের হার কত? 1%। তাহলে 1,000 টাকা, 10,000 টাকার 1% কত? 100 টাকা। তাহলে এটাও 100 টাকা হবে, তাহলে এটাও 100 টাকা হবে। তাহলে এই 100 টাকার 10% কত হবে? আবার 100 টাকার 10% না 1%? 100 টাকার 1% 1 আর 1 এটা হবে। আবার এই যে 101, এই 100 টাকার একটা পার্সেন্টেজ, মানে 101 টাকার 1%, 101 টাকার 1% কত হবে? 1 টাকা 01 পয়সা। তাহলে এখানে কি জানতে চেয়েছে? তাহলে 9 মাসের সুদ কত? তাহলে 9 মাসের সুদ হবে এখানে সরল সুদ 300 টাকা, আর তার সাথে সুদের সুদ 1 টাকা 2 টাকা, এই যে 1 টাকা 2 টাকা এবং 3 টাকা, তাহলে 3 টাকা 01 পয়সা। তাহলে মোট সুদ হচ্ছে 303 টাকা 01 পয়সা। তাহলে 303 টাকা 01 পয়সা মানে দেখুন অপশন এতে লেখা আছে 303 টাকা প্রায়, তাহলে এটা 303 টাকা প্রায় মানে এটাই হয়ে যাবে আপনার সঠিক উত্তর। এই প্রশ্নে বলেছে যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? তো এখানে মনে করুন আসল 1 টাকা হলে 2 বছরে সেটা কত হয়ে যাচ্ছে? সুদে আসলে 4 গুণ, অর্থাৎ 4 টাকা। তাহলে 1 টাকা যদি আসল হয়, এই 1 টাকা যদি আসল হয় সুদে আসলে হয়ে যাচ্ছে কত টাকা? 4 টাকা। সময়ের পার্থক্য কত? 2 বছর। তাহলে এই যে টাকাটা 1 টাকাটা 4 টাকা হতে সময় নিচ্ছে 2 বছর। যেহেতু 2 বছর তাই এগুলোকে করতে হবে কি? স্কোয়ার রুট। এগুলোকে করতে হবে স্কোয়ার রুট। যদি 3 বছর বলতো তাহলে কিউব রুট করতাম, যদি 4 বছরের পার্থক্য হতো তাহলে 4 রুট করতাম। যেহেতু এটা 2 বছরের পার্থক্য তাই স্কোয়ার রুট করতে হবে। তাহলে 1-এর স্কোয়ার রুট কত হয়? 1, আর 4-এর স্কোয়ার রুট কত হয়? 2। তাহলে বলতে পারি যে 1 টাকা সুদে আসলে হয়ে যায় ক টাকা? 2 টাকা। তাহলে 1 টাকা সুদে আসলে যদি 2 টাকা হয়ে যায় তাহলে সুদ কত বৃদ্ধি পাচ্ছে? তাহলে সুদ এখানে বৃদ্ধি পাচ্ছে নিশ্চয়ই 1, তবে তো 1 + 1 2 হচ্ছে না। তাহলে এখানে বলতে পারি যে 1 টাকায় সুদ পাওয়া যায় 1 টাকা। তাহলে 1 টাকায় সুদ পাওয়া যায় 1 টাকা, আর পার্সেন্টেজ মানে কত? 100%, 1 কেটে গেলে 100%। তাহলে সুদের হার কত? 100%, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই প্রশ্নে বলেছে যদি কোনো আসল জটিল সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? তো এখানে আসল যদি 1 টাকা হয় তাহলে সেটা সুদে আসলে হয়ে যাচ্ছে 27 গুণ, অর্থাৎ 27 টাকা। এবার এখানে বছরের পার্থক্য কত বছর? 3 বছর, অর্থাৎ 1 টাকাটা 27 টাকা হয়ে যাচ্ছে 3 বছরে। তাই এখানে আমরা যে রুটটা করবো এটা কী রুট করবো? স্কোয়ার রুট না কিউব রুট? যেহেতু 3 বছরের পার্থক্য তাই কিউব রুট করব। আপনারা মনে রাখবেন যে যত বছরের পার্থক্য বলবে ঠিক ততই রুট করতে হবে, আর হবেও তাই। তাহলে এটা যেহেতু কিউব রুট করতে হবে তাহলে আমরা জানি যে 1-এর কিউব রুট করলে কত হয়? 1 হয়। আর 27-এর কিউব রুট করলে কত হয়? 27-এর কিউব রুট আমরা জানি কত? 3। 3 3 9, 3 9 27। তাহলে আমরা বলতে পারি যে 1 টাকাটা হয়ে যাচ্ছে 1 বছরে কত টাকা? 3 টাকা, মানে সুদ বাড়ছে কত টাকা? এই 3 টাকার থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ বাড়ছে কত টাকা? 2 টাকা। তাহলে এই 1 টাকায় সুদ দিচ্ছে ক টাকা? 2 টাকা। তাহলে 1 টাকায় যেহেতু 2 টাকা সুদ দিচ্ছে তাহলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 200%। তাহলে সুদের হার কত? 200%। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্নে বলেছে যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 9/4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? তো আমরা জানি যখন ফ্র্যাকশন বা ভগ্নাংশে থাকে নিচেরটা হয় আগেরটা আর ওপরেরটা হয় পরেরটা। তাহলে যেহেতু এখানে 4, তাহলে 4 হচ্ছে কি? আসল। তাহলে 4 আসল, আর সুদ আসলে হয়ে যাচ্ছে কত? 9। তো এখানে সময়ের পার্থক্যটা কত? সময়ের পার্থক্যটা 2 ইয়ার্স। তাহলে এগুলোর করব কি আমরা? স্কোয়ার রুট করব, স্কোয়ার রুট। তাহলে 4-এর স্কোয়ার রুট কত? 2, আর 9-এর স্কোয়ার রুট কত? 3। তাহলে আমরা বলতে পারি যে 2 টাকায় সুদে আসলে হয়ে যাচ্ছে ক টাকা? 3 টাকা।
তাহলে এখান থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পাচ্ছি ক টাকা, না 1 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 2 টাকায় সুদ পাই 1 টাকা। তাহলে 2 টাকায় যদি আমরা 1 টাকা সুদ পাই, সুদের হার পার্সেন্টেজে বার করুন, কত হচ্ছে 50%। তাহলে সুদের হার হয়ে যাবে 50%, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই কিছু অঙ্ক আপনাদের সামনে একটু আলোচনা করলাম। আরও অনেক অঙ্ক আছে, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই নেক্সট ভিডিওটা আপনারা ফলো করবেন। আশা করি সেখানে আরও কিছু সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।